বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরুপি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। আর আমি উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, পাঁচরুপি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটা কিসের মাস? বিজয়ের মাস। আর কদিন পরে ভিক্টোরি ডে, বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। বিজয়ের মাসে তোমরা সবাই বিজয়ের আনন্দে মেতে উঠো, তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক, প্রতিটি ক্ষেত্রে তোমাদের সফলতা আসুক, তোমরা বিজয়ের বেশি জীবনযাপন করো। তো আজ আমাদের বিষয় কি? কোম্পানি। ব্যবসা সংগঠনের যেসব সদস্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ধরনের ব্যবসা হলো কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসা। তাহলে প্রথমে আসি ব্যবসায় কি? কারণ ব্যবসারই একটি ধরন কোম্পানি, তাহলে আমাদের ব্যবসা কি সম্বন্ধে জানতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। তার মালিকেরা ভিত্তিতে ব্যবসা ধরন আবার ছিল আমাদের কি ধরন ছিল কোম্পানি। কোম্পানি তাহলে কি? কোম্পানি হলো এমন একটি ব্যবসা সংগঠন যা আইনের দ্বারা সৃষ্ট হয় এবং এর ফলে তার নিজস্ব একটি কৃত্রিম সত্তাধারী হয়, যে সত্তা বলে কোম্পানি তার নিজ নাম ও সিলমোহর ব্যবহার করে যাবতীয় ব্যবসায়িক কার্যাবলী সুসম্পাদন করতে সক্ষম হয়। শিক্ষার্থী, আমরা সংজ্ঞার মধ্যে একটি কথা বললাম, কোম্পানির কি থাকবে? একটি কৃত্রিম সত্তা থাকবে। কৃত্রিম সত্তা, যেমন আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার একটি সত্তা রয়েছে। ঠিক তেমনি যখন একটি কোম্পানি গঠিত হবে তখন তার একটি সত্তা থাকবে। যেমন আমি কার নামে চলতেছি? আমি আমার নামে চলতেছি, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। হ্যাঁ, তাহলে মিজানুর রহমান নামে আমি চলছি। কিন্তু এই কোম্পানি কি হবে? কোম্পানি গঠিত হওয়ার পরে কোম্পানির মালিকের নামে কোম্পানি চলবে না, কার নামে চলবে? কোম্পানি তার নিজ নামে চলবে। এটি বলা হলো এটাকে বলা হচ্ছে কৃত্রিম সত্তা। তাহলে ক্লিয়ার? এই কৃত্রিম সত্তা বলেই কোম্পানি কি করতেছে? তার নিজ নামে ব্যবসা কার্য সম্পাদন করতে সক্ষম হচ্ছে। আর কোম্পানি যেমন আইনের দ্বারা সৃষ্ট হয়, ঠিক তেমনি এর বিধিবিধানগুলো অন্যান্য ব্যবসা সংগঠনের চেয়ে একটু আইন অনুযায়ী। কারণ আইনের দ্বারা সৃষ্ট, যেহেতু আইন সবগুলো কাজে বেশিরভাগ আইন অনুযায়ী সম্পাদিত হয়। এই কোম্পানির দুটি দলিল রয়েছে। কয়টি? এর দলিল দুইটি। এক নাম্বার স্মারকলিপি, দুই নম্বর স্মারকলিপি আলোচনা করি। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, যে দলিলে কোম্পানির ৬টি ধারা উল্লেখ থাকে। ৬টি ধারা কি কি? এক নাম্বার নাম,
ঠিকানা, 3 নম্বর মূলধন, 4 নম্বর আর এক নম্বর হলো নাম। কোম্পানির কি থাকবে? নাম, ঠিকানা, মূলধন, সম্মতি, উদ্দেশ্য, দায়ভার। আর কোম্পানি কয়টি বিষয় থাকবে? যে দলিলে কোম্পানির 6টি মূল বিষয় থাকে তাকে বলা হচ্ছে কোম্পানির স্মারকলিপি। এটি কোম্পানির মূল দলিল, এটি কোম্পানির মূল দলিল। জাতীয় শিক্ষার্থী 2 নম্বর হলো পরিমেয় নিয়মাবলী। পরিমেয় নিয়মাবলী কি? পরিমেয় নিয়মাবলী হলো পরিমেয় নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় দলিল, যে দলিলে কোম্পানির দৈনন্দিন কার্যাবলী কিভাবে সম্পাদিত হবে তার বিশদ বিবরণ থাকে, তাকে পরিমেয় নিয়মাবলী বলে। তাহলে স্মারকলিপিকে কেন্দ্র করে পরিমেয় নিয়মাবলী তৈরি হয়। স্মারকলিপি এবং পরিমেয় নিয়মাবলীর দ্বন্দ্ব দেখা দিলে স্মারকলিপি প্রাধান্য পায়, পরিমেয় নিয়মাবলী বাতিল হয়ে যায়। কারণ স্মারকলিপিকে কেন্দ্র করে স্মারকলিপির যে 6টি ধারা বা 6টি যে মূল বিষয় ছিল এগুলো অর্জন করে, এগুলোকে কেন্দ্র করে এই পরিমেয় নিয়মাবলী তৈরি করা হয়েছিল, তৈরি করতে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে কোম্পানি কি এবং কোম্পানির মূল দুটি দলিল নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা এই লাইভ ক্লাসের কমেন্টসে প্রশ্নগুলো করো। আর আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে, ছবি স্পষ্ট কিনা, সাউন্ড বোঝা যাচ্ছে কিনা তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আসলে দেখা গেছে আমরা এই করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটি তোমরা সঠিক সময় যদি লাইভ দেখো, সঠিকভাবে লেখাপড়া করো, তাহলেই তোমরা কি হতে পারবে, সফল হতে পারবে। বিগত মাসে এটাই আমি প্রত্যাশা করি। কারণ আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমেই আমরা একটি স্বাধীন, একটি ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা অর্জন করেছিলাম। এই বিজয়ের মাসে আমি আমার সকল শিক্ষার্থীদের বলব, আমাদের কী করতে হবে, বিজয় অর্জন করতে হবে। আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে আমরা কী করব, আমরা বিজয় উল্লাস করতে চাই। আমরা কখনো ভেঙে পড়তে চাই না, ঝরে যেতে চাই না। তাই বিজয়ের মাসে এটি হোক আমাদের একটি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা একটি কী করি, সুস্থ পরিকল্পনা তৈরি করি আমাদের জীবনের সফলতা কীভাবে আনা যায়। আমরা লেখাপড়া করব, শুধু লেখাপড়া করলেই নয়, হ্যাঁ আমাদের কী করতে হয়, আমাদের জীবনের সফলতা আনতে হলে আমাদেরকে 5টি কাজ করতে হয়। শিক্ষার্থী, সেই 5টি কাজ নিয়েও আমি কথা বলতে চাই। কারণ এলোমেলোভাবে লেখাপড়া করলেই নয়। প্রথম কাজটি হলো পরিকল্পনা। আমাদের সবাইকে কী করতে হবে, পরিকল্পনা তৈরি করতে হবে। পাঠ পরিকল্পনা থেকে শুরু করে আমাদের টাইম ম্যানেজমেন্ট, পাঠ পরিকল্পনা
হ্যাঁ, আমাদের কলেজ থেকে একটি পাঠ পরিকল্পনা দেওয়া আছে। সেই পাঠ পরিকল্পনায় প্রথম সেমিস্টারে কোন অংশ, দ্বিতীয় সেমিস্টারে কোন অংশ, এর প্রতি সেমিস্টার ওয়াইজ আমাদেরকে একটা পাঠ পরিকল্পনা আছে। তো কলেজ থেকে পাঠ পরিকল্পনা দিলেই তোমার পাঠ পরিকল্পনা শেষ হয়ে যায় না। তোমার পাঠ পরিকল্পনা হলো তুমি এই সেমিস্টারের কোন সময় কখন কোন বিষয় পড়বা, এর প্রতি পাঠ পরিকল্পনা এবং টাইম ম্যানেজমেন্ট। টাইম কখনো ম্যানেজ করা যায় না, শিক্ষার্থী নিজেকেই ম্যানেজ করতে হবে। আমরা যদিও বলি টাইম ম্যানেজমেন্ট, টাইম ডাজ নট ওয়ার্ক ফর না, সময় কারো অপেক্ষা করে না। তাহলে কী করতে হবে? সময় তো হয়ে যাবে। এটা 2020 সালের ডিসেম্বর মাস, বিজয় মাস, এই মাসেও কিন্তু আমাদের অনেক পরে শেষ হয়ে যাবে। আর বিজয় মাস শেষ হওয়ার পরে আবার নতুন বছর শুরু হবে 2021। আমাদের ওখানে আমাদের রাষ্ট্রীয় একটা ভিশন রয়েছিল 2021 ভিশন, 2021 ভিশন। 2021 আমরা কী করবো? মধ্য আয়ের দেশে পরিণত করবো। আমাদের দেশ আমরা ঠিকই মধ্য আয়ের দেশে পরিণত করতেছি। হ্যাঁ, যেমন আমাদের বাংলার সবচেয়ে একটি বড় প্রকল্প তোমরা জানো যে পদ্মা সেতু। পদ্মা আমাদের স্বপ্নের সেতু, পদ্মা সেতু সর্বশেষ পিলারটি কথা হচ্ছে। এখন কি? এখন আমরা দেখা গেছে একটি সফল একটি দেশ হিসাবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই। কারণ যে বিশ্ব ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল, সেটা বাংলাদেশ প্রত্যাখ্যান করে এই নিজস্ব অর্থায়নে স্বপ্নের সেতু, পদ্মা সেতু তৈরি করে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। শিক্ষার্থী, তোমাদের কি মন চায় না তোমরা নিজেরাও লেখাপড়া শিখে মাথা উঁচু করে দাঁড়াও, একটা উচ্চতায় চলে যাও? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তার বলছিলাম 5টি কাজ করতে বলছিলাম। পড়ালেখার পাশাপাশি আমি যে 5টি কাজের কথা তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। কারণ পরিকল্পনা ছাড়া জীবন অর্থহীন। তোমার জীবনে কোনো পরিকল্পনা নাই, তোমার কোনো সাকসেস নাই, তোমার কোনো সফলতা নাই। তার পরিকল্পনা কি? ভবিষ্যতে কি করব তার আগাম সিদ্ধান্তকে পরিকল্পনা করবে। অ্যাডভান্স ডিসিশন ইজ কল্ড প্ল্যানিং। অ্যাডভান্স ডিসিশন ইজ কল্ড প্ল্যানিং। আগাম সিদ্ধান্তকে পরিকল্পনা বলে। তাহলে আমি ভবিষ্যতে কি করব সেটার যে আগে আমি কি করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হলো পরিকল্পনা। তাহলে পরিকল্পনা, ছোট ছোট পরিকল্পনাকে মিশন এবং বড় আকারের পরিকল্পনাকে আমরা কি বলে থাকি? ভিশন বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে যে মিশন এবং ভিশন, এটা যদিও পরিকল্পনা অধ্যায় যখন পড়াবো তখন আরো জোর দিয়ে পড়াবো। তো আমি আমাদের সাবজেক্টের মধ্যেই আছি, আমার সাবজেক্টের ভিতরে একটি পরিকল্পনা রয়েছে। আমাদের ব্যবস্থাপনার প্রধান কাজ হলো পরিকল্পনা। তাহলে শুধু পরিকল্পনা করবো আমার কলেজের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, তা তো নয়। পরিকল্পনা আমার ব্যক্তি জীবনে আমি কী করবো? প্রয়োগ করবো। আমার নিজের জীবনকে আমি আগে কী করবো? সাজাবো। আমি যদি সফল করতে পারি তাহলে আমি কী করবো? আমি আমার পরিবারকে সফল করতে পারবো, আমার সমাজকে সফল করতে পারবো, আমার রাষ্ট্রকে সফল করতে পারবো। আর আমি যদি ব্যর্থ হয়ে যাই তো শিক্ষার্থী, তাহলে সবই শেষ হয়ে যাবে। রাষ্ট্র যতই সফল হোক না কেন, আমার সেই সফলতা তেমন ভাবে কাজে আসবে না। তাই নিজেকে সফল হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো পরিকল্পনা করো। নিজের জীবনের জন্য পরিকল্পনা করো। ইউ আর স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। তোমার জীবনকে কিভাবে উচ্চতায় নিয়ে যাবা, তুমি কিভাবে সফল হবা, কীভাবে ভালো রেজাল্ট করবা, কীভাবে ভালো মানুষ হবা, তার যে একটা সুনির্দিষ্ট একটা চিন্তা চেতনা আগে থেকে তুমি তৈরি করবো, সেটাই তোমার জন্য পরিকল্পনা। আর কিছুক্ষণ আগে বললাম টাইম ম্যানেজমেন্ট, টাইম ডাজ নট ওয়ার্ক ফর নাট। আসলে সময় অপেক্ষা করবে না, তোমাকে কি করতে হবে? নিজেকে তুমি ম্যানেজ করতে হবে। তুমি কখন কোন সময় কোন বিষয় পড়বা, এই টাইমটাকে ভাগ করে তোমাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময়কে তুমি ধরে রাখতে পারবে না, সময় ধরে রাখা যায় না। তাই অবহেলায় সময়গুলো নষ্ট করবে, তাহলে কি করবা? জীবনের শেষ প্রান্তে যে তুমি পস্তাবা, বলবা তুমি কি করেছো, তুমি তোমার সময়গুলোকে নষ্ট করে ফেলেছো। তাহলে একটি সঠিক পরিকল্পনা করা হলো কাজের অর্ধেক সম্পাদন করা। তার ভালো একটি পরিকল্পনায় কী করতে পারে? তোমার জীবনের লক্ষ্যে তোমাকে পৌঁছতে সফল হবে। আর 2 নম্বর কাজটি হলো শিক্ষার্থী, শিক্ষা ও প্রশিক্ষণ।
হ্যাঁ, আসলে তো আমরা শিক্ষা যে আমাদের যে একাডেমিক জ্ঞান অর্জন করতেছি এটি শিক্ষা 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 একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। শিক্ষা কি হতে পারে? আনুষ্ঠানিক, কিন্তু আমরা আমাদের কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি হলো আনুষ্ঠানিক শিক্ষা, আর কি হলো অনানুষ্ঠানিক শিক্ষা। তুমি বাসায় পড়ে পড়ে জ্ঞান অর্জন করতেছো, এটা কি বলা অনানুষ্ঠানিক শিক্ষা। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, সে কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করে শিক্ষিত হয় নাই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি লেখাপড়া করেন নাই। আমাদের কাজী নজরুল ইসলাম তেমন কোনো সার্টিফিকেট ছিল না। আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, যাকে আমরা সবাই মুসলমান অনুসরণ করি এবং সকল ধর্মের অনুসরণ করে থাকি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু কোনো মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও যান নাই। আর সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাহলে কি এটি হলো অনানুষ্ঠানিক শিক্ষা। নিজেই নিজের শিক্ষা অর্জন করতে পারে, সেটা অনানুষ্ঠানিক শিক্ষা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মোটামুটি এখন যারা কলেজ লেভেল পড়তেছি, বলতে গেলে অনেক দূরে এগিয়ে এসেছ। পঞ্চম শ্রেণী সার্টিফিকেট অর্জন করেছো, অষ্টম শ্রেণীতে সার্টিফিকেট অর্জন করেছো, এসএসসি সার্টিফিকেট অর্জন করেছো। 3টা সার্টিফিকেট অলরেডি তোমাদের ফলে রয়েছে। এখন আসলে উচ্চ মাধ্যমিকে এটি কমপ্লিট করলে কলেজে 4টি সার্টিফিকেট হবে। তো তোমার শিক্ষাগত এইভাবে দেখা, তারপর তুমি ব্যবসা শিক্ষার্থী তুমি বিবিএ কমপ্লিট করবা, তারপরে এমবিএ কমপ্লিট করবা। তো এই যে শিক্ষা, এটা দরকার আছে আমাদের। তারপরে কি দরকার আছে? আমি যে কাজটি করব, যে কাজটি করতে চাই, সেই কাজের উপর আমাকে কী করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে, ট্রেনিং। এটিও আমাদের বিষয়ের একটি, আমাদের সাবজেক্টের একটি বিষয়। প্রশিক্ষণ কি? কর্মীর বর্তমান কাজ হাতে কর্ম শিক্ষা দেওয়াকে প্রশিক্ষণ বলবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে এই প্রশিক্ষণ ছাড়া কি হবে? সকল কাজ অর্থহীন। তাহলে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে দ্বিতীয় হলো শিক্ষা ও প্রশিক্ষণ। তৃতীয় হলো কি? তোমার কি থাকতে হবে? 3 নম্বর বিশ্বাস থাকতে হবে, সেলফ কনফিডেন্স, যে হ্যাঁ আমি পারবো, আমি উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়তেছি, আমি এখানে সফল কাম হবো, আমি কী করবো, আমি A+ অর্জন করব, আমি ভালো ফলাফল অর্জন করব, আমি ঢাকা নট অনলি এইচএসসি সার্টিফিকেট বাট অলসো অ্যাডমিট টু ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ আমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে সক্ষম হব, কারণ আমি ফান্ডামেন্টাল জ্ঞান সব ভালোভাবে লেখাপড়া করেছি। তাহলে এই ধরনের কনফিডেন্স, নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে। তুমি যদি নিজের প্রতি তোমার যদি কনফিডেন্স না থাকে, নিজের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস, কনফিডেন্স, তাহলে তোমার পক্ষে কোনোটাই ভালো করা সম্ভব না। বিজয় মাস, এই জন্য বলছি, তোমার বিজয় অর্জনের জন্য তোমার কি থাকা দরকার? তোমার সেলফ কনফিডেন্স থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। এটি সফলতা অর্জনের একটি চাবিকাঠি। আরেকটি হলো সততা, অনেস্টি। কথায় আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সর্বোৎকৃষ্ট পন্থা। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। কেন বলা হয়? সবাই নীতিগত, সবাই মেনে চলে। সততা যদি না থাকে, আমি যদি সৎ না হতে পারি, তুমি যদি সৎ না হতে পারো, তাহলে কি তুমি সৎ হতে পারো? তোমাকে মানুষ বিশ্বাস করবে না। তাহলে বিশ্বাস অর্জনের জন্য, সকলের বিশ্বাস অর্জনের জন্য নিজের কি থাকতে হবে? সৎ থাকতে হবে। এটি একটি অন্যতম গুণ, যেই গুণের দ্বারা কি করা যায়? বিশ্ব জয় করা যাবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আলামিন উপাধি পেয়েছেন সত্যতার জন্য, সত্য কথা বলার জন্য। আমাদের কি করতে হবে? এদের গুণাবলী যোগ করতে হবে। 5 নম্বর পরিশ্রম, ইন্ডাস্ট্রি। তাহলে কি করতে হবে? পরিশ্রম ছাড়া জীবনে কখনোই সফল হওয়া যায় না। শিক্ষার্থী, তোমরা যদি ভালো ফলাফল অর্জন করতে চাও, তোমাদের কি করতে হবে? তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ইফ ইউ হার্ড স্টাডি, ইউ উইল সাকসেস ইন দ্য এক্সাম, আদারওয়াইজ ইউ উইল নট সাকসেস। তাহলে কঠিন পরিশ্রমের দ্বারা, কঠোর পরিশ্রমের দ্বারা কি করা যায়? শিক্ষার্থীরা তাদের শিক্ষার জীবনে সফল হতে পারে। কর্মজীবন কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা যায়। তাহলে সফলতার তো শর্টকাট নাই শিক্ষার্থী। হ্যাঁ, তোমরা শিক্ষার্থী, তোমাদেরও বললাম, তোমাদের জন্য যে 5টি বিষয় সরল মেনে চলা দরকার, ঠিক অন্যান্য যারা শুনছেন তাদের উদ্দেশ্য করব, 5টি বিষয় সঠিকভাবে সম্পাদন ছাড়া
জীবনে কি করা যায় না, সফল হওয়া যায় না। এই সফলতার 5টি মূল মন্ত্র সবাইকে ফলো করার জন্য বলছি। আমরা আসলাম কোম্পানিতে, কোম্পানি গঠন করতে হলেও এই যে তুমি কোম্পানি বড় একটি ব্যবসা তৈরি করতে চাও, তোমার যদি পরিকল্পনা না থাকে তাহলে তুমি কি কোম্পানি গঠন করতে পারো? তাহলে সারা জীবন কোম্পানি লেখাপড়া করে যাবো, কিন্তু কোম্পানি গঠন করতে পারবে। তাহলে দেখো তোমার কাছে কোম্পানি গঠন করার কোনো টাকা নেই, হ্যাঁ, তাহলে তোমার একটু পরিকল্পনা করা দরকার। আমি এক মালিকের ব্যবসা দিয়ে শুরু করলাম, ছোট একটি ব্যবসা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আধারের অ্যান্সার দাও, কেউ আধারের জবাব দাও। হ্যাঁ, শিক্ষার্থী, আমরা বলছিলাম যে এই যে কোম্পানি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, যেটি আমরা ইচ্ছা করলেই সবাই গঠন করতে পারি না, এর জন্য অনেক মূলধন দরকার হয়। কি কোম্পানির উদ্যোগ বৈশিষ্ট্য হলো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। আর বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান প্রথমেই তো আমি করতে সক্ষম হব না। তো আমি যদি সর্বপ্রথম কি শুরু করি, আমি যদি ছোট ব্যবসা দিয়ে শুরু করলাম, হ্যাঁ, এটি এক মালিকের ব্যবসা, মূলধন কম লাগলে একজন শুরু করলাম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, একটু সমস্যা ছিল, সরি। তো আমরা বলছিলাম যে আমরা যদি ভালোভাবে একটি পরিকল্পনা তৈরি করি, তাহলে আইসির মধ্যে এক মালিকের ব্যবসা শুরু করলাম, আমি এটি ডাইভার্ট করি, আমি কি করতে পারবো? আমি অংশীদারি ব্যবসা তৈরি করতে পারবো। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি ছিল আমি চুক্তির মাধ্যমে আরেকটি পার্টনার নিলাম, কমপক্ষে 2 জন মিলে অংশীদারি ব্যবসা তৈরি করা যায়, শুরু করা যায়। তো এক মালিকের ব্যবসা কন্ট্রাক্ট করলে আমি কী করতে পারবো? অংশীদারি ব্যবসা বন্ধ করতে পারবো। তো অংশীদারি ব্যবসা মধ্যে আমি কী করবো? যখন আমার কারো ব্যবসা ভালো হলো, তখন আমি মনে করলাম এটি কোম্পানি রূপান্তর করবো। তো কোম্পানি তো কি, কোম্পানির অন্যতম দুটি ধরন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন আর সর্বোচ্চ 50 জন। তো আমার তো অংশীদারি ব্যবসা অলরেডি 2 জন ছিলই। তো আমি হয়তো আরও নিলাম, না হলে আমার টাকার পরিমাণ যদি যথেষ্ট থাকে তাহলে আমি কি আইনের নিলাম। আইনে কী করলাম? আমি এই কোম্পানি রেজিস্ট্রেশন নিলাম। জয়েন্ট স্টক কোম্পানিতে কী করতে হয়? রেজিস্ট্রেশন নিতে হয়। রেজিস্ট্রেশন নিলেই নিবন্ধন পাওয়ার পরে কি আবার কোম্পানি তার কাজ শুরু করতে পারে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি এভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে যাত্রা শুরু করলাম। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি যাত্রা শুরু করার পরে আমি কী করলাম? আমার টাকা পয়সা আরও বেশি হলো। তাহলে আমি কী করবো? এটাকে ডাইভার্ট করে আমি এটা পাবলিক লিমিটেড কোম্পানি বানাতে পারি। পাবলিক লিমিটেড কোম্পানি বানাতে কী করতে হবে? আমরা কিছুক্ষণ আগে যে দলিল বলছিলাম স্মারকলিপি এবং পরিবার লেখক, তো স্মারকলিপি ওখানে আবার সংশোধন করতে হবে। স্মারকলিপি সংশোধন করার মাধ্যমে আমি কী করলাম? আমি এটিকে পাবলিক লিমিটেড কোম্পানি বন্ধ করতে পারি। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন আর সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এই যে করলাম, আমি একটি সুন্দর একটি পরিকল্পনা করা ছিল বিধায় আজ আমি কোম্পানি করে ফেললাম। আর কোম্পানি করার মাধ্যমে আমি করলাম বিশ্বের সর্ববৃহৎ ব্যবসা পরিবারের সদস্যে আমি পরিণত হলাম। এবং তাই কি স্টেপ বাই স্টেপ আমরা একটি সফলতার দ্বার প্রান্তে বিজয়ের কথা বলছি। সফল আমাদের হতেই হবে, কারণ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি, স্বাধীন ভূখণ্ডে একটি লাল সবুজের পতাকা অর্জন করেছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি নাই। তাই ব্যবসা বাণিজ্য করে কি করবো? অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চাই। এদেশের প্রতিটি মানুষের প্রতি যখন হাসি ফুটবে, তখনই আমাদের পরিপূর্ণ কি হবে? স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো। এই পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে আমাদের কি দরকার? অর্থনৈতিক মুক্তি। এই যে আমরা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, তোমরা ব্যবসা শিক্ষা পড়ার জন্য একটি জোয়ার এসেছে, হ্যাঁ, প্রচুর শিক্ষার্থী। কারণ কেন? ব্যবসা করে আমরা টাকা অর্জন করতে চাই। কি অর্জন করতে চাই? টাকা। এটাকে অনেকে রসিকতা করে বলে ভিটামিন এম, মানি। ঠিক আছে, টাকা ছাড়া সব
কী হয়ে যায়, অর্থহীন হয়ে যায়। জীবনে সুখ শান্তি অর্জনের জন্য টাকা দরকার। এই জন্য তো আমরা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, আমরা ব্যবসা শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা কী করবো, ব্যবসাগুলোকে শিখবো, বুঝবো এবং তারপরে সফল ব্যবসায়ী হয়ে আমরা কী করবো, এই যে ভিটামিন ইনকাম সংগ্রহ করবো, সফল হবো, টাকা পয়সার আমি মালিক হবো, অনেক টাকার মালিক হবো। হ্যাঁ, অনেক টাকার মালিক হয়ে কী করতে পারবো, আমি গরিব দুঃখের পাশে দাঁড়াতে পারবো। শুধু আপনার ওই বিপরীত হইতে আসলে আপনি করে সকলের করে, সকলে আমরা প্রত্যেককে আমার করে করে আমি যখন আমি যখন সফল ব্যক্তি হব, আমার যখন সফলতা আসবে, তখন আমি এটা কি আমার একা তো দরকার, এটা আমি কী করতে পারবো, আমি কী করতে পারবো, আমি গরিব দুঃখের পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ, আমি মসজিদ চালাতে পারবো, আমি মাদ্রাসা চালাতে পারবো। হ্যাঁ, আমি আমি বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। এভাবে কী করতে পারবো। তো আমাদের সকলেই বিজয়ের মাসে এই ধরনের আমাদের প্রতিজ্ঞা নেই যে আমরাও ব্যবসা জ্ঞান অর্জনের মাধ্যমে কী করবো, পরিপূর্ণ জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সফল ব্যবসায়ী হব। সফল ব্যবসায়ী হয়ে আমরা কী করবো, আমরা নিজেরা যেমন সফল হব, আমরা আরও অন্যদেরকে সফল করে তুলব, সবার পাশে দাঁড়াবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমাদের আরও কিছু কোম্পানি ছিল যেটা আমরা অলরেডি মালিকানা, অংশীদারি ব্যবসা এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি নির্বাচন করলাম। কিন্তু আমাদের আরও কিছু ছিল, আমাদের আরও অন্যতম এই যে আমাদের মালিকানার ভিত্তিতে এই কোম্পানি দু ধরনের, একটি হলো সরকারি কোম্পানি আর একটি হলো বেসরকারি কোম্পানি। তাহলে অধিকাংশ বলতে কী বোঝো, একটা জিনিস যখন আমরা 100 দিয়ে যদি চিন্তা করি, 100-র মধ্যে যদি 50-এর অর্ধেক আমরা ধরে নিলাম 100 শতভাগ, তাহলে কি 50 আর 50 এটাকে অর্ধেক হয়ে যাবে। আর অধিকাংশ বললে আমাদের যখনই আমাদের কি হয়ে যাবে, এদিকে হবে 51 আর এদিকে হবে কত, 49। এটাই তখন কি হয়ে যাবে অধিকাংশ। এই জায়গাতে শুরু করে আমার হইতে পারে এটা কত 99 আর এদিকে হতে পারে 01। তাহলে এই দুটো মিলে হচ্ছে 100, এই দুটো মিলে হচ্ছে 100, এই দুটো মিলে হচ্ছে 100। এখন দেখা গেছে আর এটা নিজের একাই 100 শতভাগ। তাহলে শতভাগ আমরা সংখ্যা দিতে অনেক সময় বুঝতে পারি না যে আমরা আর এটা 50-50। তা আমরা এই জায়গায় না, আমরা এই জায়গায় শুরু করতেছি দি সরকারি কোম্পানি। আর সরকারি কোম্পানি সরকারের নিষ্ঠা কত 51 থেকে, অর্থাৎ অধিকাংশ কথা বলি, অধিকাংশ বলি বোঝা যায় 51 থেকে 99 হতে পারে, কত 51 থেকে এই যে 99 হতে পারে। 100% হলে তো আবার অধিকাংশ হলো না, শতভাগই হয়ে গেল। তাহলে অধিকাংশ শুরু হয় কোথা থেকে, 51% থেকে শুরু হয়। তাহলে একটি কোম্পানির অধিকাংশ শেয়ার যখন সরকারি মালিকানা থাকে তখন তাকে বলা হয় সরকারি কোম্পানি। ঠিক বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এভাবে বলতে হয়, যখন অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানা থাকে তখন তাকে বেসরকারি কোম্পানি বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সরকারি কোম্পানি আর বেসরকারি কোম্পানি সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার? প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে জানাবো। এবার আসে আমরা নিয়ন্ত্রণের ভিত্তিতে। নিয়ন্ত্রণের ভিত্তিতে আমার কোম্পানি দু ধরনের। নিয়ন্ত্রণ হলো ইংরেজি বলা কন্ট্রোলিং। এটি ম্যানেজমেন্টের সর্বশেষ কাজটির নাম ছিল নিয়ন্ত্রণ। তাহলে ম্যানেজমেন্টের প্রথম কাজ ছিল পরিকল্পনা, আর সর্বশেষ কাজ ছিল নিয়ন্ত্রণ। যদি সর্বশেষ কাজ, কিন্তু পরিকল্পনার সঙ্গে সঙ্গেই সাথে সাথে নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে যায়। যেমন আমি পরিকল্পনা, শিক্ষার্থী তোমরা পরিকল্পনা করলা, তোমরা কি করতে চাও, তোমরা এই এইচএসসি পরীক্ষায় A+ অর্জন করতে চাচ্ছ, হ্যাঁ গোল্ডেন 5 অর্জন করতে চাও, তাহলে তুমি বললা একটা পরিকল্পনা করলা। আর পরিকল্পনার সংক্ষিপ্ত প্রকাশ হলো বাজেট। তুমি এত নম্বর করতে চাও, যখনই তুমি অঙ্কে লিখবে তখন হয়ে যায় বাজেট। কথায় লিখবে, এটাকে কথায় যখন থাকে তখন হয় পরিকল্পনা, আর যখন এটা অঙ্কের ডাইভার্ট হয়ে যায় তখন হয়ে যায় বাজেট। জি আমি কি করব, আমি 1000 টাকায় একটি শার্ট কিনবো, এটি পরিকল্পনা। আমি আগামীকাল বা আমি বিজয়ের মাসে আমি এই মাসে একটি শার্ট কিনবো, এটি হলো পরিকল্পনা। আর বাজেট তখন আমি যখন বলবো আমি 1000 টাকায় একটি শার্ট কিনবো, এটা হলো বাজেট। আপনি শিক্ষার্থী, আর বলছিলাম নিয়ন্ত্রণের ভিত্তিতে। নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতেছিলাম। নিয়ন্ত্রণ হলো
আমরা তো সবাই বুঝি আসলে, আরে আমার নিয়ন্ত্রণ কে করতেছে? আমার নিয়ন্ত্রণ করতেছে আমার বস। কি চাকরি বিধি অনুযায়ী আমার একজন বস রয়েছে। বস বলতে যেমন কলেজের অধ্যক্ষ মহোদয়, কলেজের প্রিন্সিপাল স্যার, উনি কি করতেছেন? ক্লাসগুলো হচ্ছে কি না হচ্ছে উনি কন্ট্রোল করতেছেন, দেখভাল করতেছেন, তাহলে উনি নিয়ন্ত্রণ করতেছেন। ঠিক আমরা কোম্পানির ক্ষেত্রে বলতেছি নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে কোম্পানি দুটো, আমরা কোম্পানির ক্ষেত্রে বলতেছি নিয়ন্ত্রণটা কি? তাহলে নিয়ন্ত্রণ বুঝতে পেরেছো কথা? তাহলে নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানি দু ধরনের, এটি হলো হোল্ডিং কোম্পানি আর একটি সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি কাকে বলে? কোম্পানি যখন অধিকাংশ শেয়ার তার নিয়ন্ত্রণের ভিত্তিতে যে আমি হোল্ডিং এবং সাবসিডি কোম্পানি বললাম, এটি শিক্ষার্থী আজকে আলোচনা করতেছি। তো হোল্ডিং কোম্পানি যখন একটি কোম্পানি আর একটি কোম্পানির অধিকাংশ শেয়ার হোল্ড করে, অধিকাংশ সঙ্গে আমি বলছি, তখন সেটা হবে হোল্ডিং কোম্পানি। এই হোল্ডিং কোম্পানি যেমন উদাহরণস্বরূপ ক ও খ দুটি কোম্পানি, ক কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করছে এবং সেই কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করছে। নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? শিক্ষার্থী যখন ওই কোম্পানি পরিচালক নিয়োগ, ওই কোম্পানির পরিচালক নিয়োগ করলো, ওই পরিচালকের কোম্পানি চালাচ্ছে, তারা নিয়ন্ত্রণ করলো, তখন সেটি ক কোম্পানি হবে একটি হোল্ডিং কোম্পানি, আর ক কোম্পানি হবে সাবসিডিয়ারি কোম্পানি। যে কোম্পানির অধিকাংশ শেয়ার হারাইছে এবং অধিকাংশ শেয়ার অন্য কোম্পানির কাছে বিক্রি করছে এবং তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারাইছে, তখন তাকে বলবো কি? সাবসিডিয়ারি কোম্পানি। এই যে সাবসিডিয়ারি কোম্পানি, এই সাবসিডিয়ারি কোম্পানি একটা হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। হোল্ডিং কোম্পানি শেয়ার ক্রয় করছে, সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার বিক্রি করছে। প্রিয় শিক্ষার্থী, কোম্পানি সম্বন্ধে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি, আজকে কোম্পানি সম্বন্ধে ক্লাস নিলাম। আরও ক্লাস করতে হবে, কোম্পানিটি বড় অধ্যায়, প্রয়োজনে আরও ক্লাস নিব। তো তোমাদের কোম্পানির কোন কোন বিষয়গুলো আরও তোমাদেরকে কী করবো, আরও কোন কোন বিষয়গুলো তোমার জানা দরকার, সেই বিষয়গুলো তোমার কমার্সে জানাও, তাহলে কোম্পানি সেই বিষয়গুলো জানাবো। কোম্পানিটি বড় একটি অধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই 9 থেকে শুরু করছি, ইন্টারমিডিয়েট একাদশ দ্বাদশ কোম্পানি পড়বো, বিবিএ ক্লাস আমরা কোম্পানি নিয়ে আলোচনা করবো, এমবিএও আমরা কোম্পানি পড়বো। শিক্ষার্থী, কোম্পানি একটি বৃহৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান, এটাতে আমার যথেষ্ট স্টাডি করতে হবে এবং স্টাডি করে আমরা কী করবো, আমরা ভবিষ্যতে কোম্পানি গঠনের মাধ্যমে আমরা সফল হতে চাই। বিজয়ের মাসে আমাদের সবারই একটা স্বপ্নকারী হোক যে আমরাও ভবিষ্যতে একটা কোম্পানির মালিক হব। লেখাপড়া শিখে তোমরাও কিন্তু কোম্পানির মালিক হবে। কোম্পানি যদি মালিক হতে পারো তাহলে তুমি ইউ উইল সাকসেস ইন ইওর লাইফ। তোমরা কেমন আছো? তোমরা ভালো থাকো, তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য সবসময় রইল শুভকামনা, আর আমার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ।